সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। এই প্রেডিকশনটির সূচনাতেই আমার দু একটি নিয়মের কথা বলবো, যে নিয়ম মোটামুটি ভাবে সবাই জানে যারা আমার এই চ্যানেলটি প্রতিদিন দেখছে এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে তাদের অভিজ্ঞতা হচ্ছে। তারা সবাই জানে যে আমার এই নিয়মগুলি কি কি এবং এই নিয়মের পেছনের যুক্তিটা কি, যথার্থতাটা কি। তবুও বলে রাখি, আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রোলজারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, এই সাবজেক্টের রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি নিয়ে যিনি আলোচনা করবেন তিনি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্স বা সায়েন্টিফিক মানেটাই হচ্ছে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, আমাদের ভারতবর্ষের 140 কোটি 142 কোটি মানুষ, প্রত্যেকটি মানুষ এই সায়েন্সটাকে কখনো বিশ্বাস করছেন না। মানে অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, কদাপি বিশ্বাস করব না। রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি কদাপি বিশ্বাস করব না। কেন বিশ্বাস করব না? তার কারণ আমি যখনই প্রবলেমে পড়ছি, একজন ডাক্তার, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, হোয়াটএভার যা যা প্রফেশন রয়েছে, এরা কেউ আমার সেই প্রবলেম থেকে বের করতে পারছে না। এবার কি হয়ে যাচ্ছে, দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে ঈশ্বরের কাছে যাওয়া, ঈশ্বর, আল্লাহ, গড, তাদের কাছে গিয়ে পাইয়ে দাও। সেটাও দেখা যাচ্ছে 1 লাখে 10 জনের হচ্ছে। কেননা এটা তো সম্ভব নয়, কেননা গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংস। এবার তাহলে কি করে যাবে? এমন কাউকে জড়িয়ে ধরতে হবে, এমন কাউকে পেতে হবে, এমন কোন সাবজেক্টকে পেতে হবে যেটা আমাকে রাত্রিবেলায় ঘুমোবো, টাক করে একটা ওষুধ খেয়ে সকালবেলায় উঠে দেখবো প্রবলেম সলভ। এবার এই যে মানুষের মধ্যে ক্রাইসিসটা সৃষ্টি হয়ে যাচ্ছে, কিছু চোর, জোচ্চোর, কুলাঙ্গার, অপদার্থ, অ্যান্টি সোশ্যাল, এরা কি করছে? এরা দেখছে এই তো সুযোগ। কেননা ধর্মের সুশ্রুরি বড় মারাত্মক জিনিস। এটা কিন্তু একদম সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত থাকবে। এবার মানুষের যে দুর্বলতম স্থান ধর্ম, তাকে সামনে নিয়ে চলে এসে এবার তারা কি করছে? মা কালীকে সামনে রেখে, শিব ঠাকুরকে সামনে রেখে, বা ঈশ্বর, আল্লাহ, গড যে কাউকে সামনে রেখে এবার তারা বলছে চলে এসো এখানে পুজো দাও বা এখানে যজ্ঞ করো, একদম ইমিডিয়েট সমস্ত কিছু সলভ হয়ে যাবে। মানুষ যখন ক্রাইসিসে থাকে, আমিও মানুষ, আমিও জানি, তখন প্রতি মুহূর্তে আমরা চাই কিভাবে এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবো। এবং আমরা কি করছি? সেই ট্যাপে পা দিচ্ছি। পা দিয়ে কি করছি? সর্বশান্ত হয়ে যাচ্ছি। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ পুজো দিচ্ছে। অ্যাস্ট্রোলজি পারপাসে বলছি, কিন্তু পুজো দেওয়াটা খারাপ বলছি না, ঈশ্বর, আল্লাহ, গড খারাপ বলছি না। কিন্তু যখন এই সাবজেক্টটাকে আমি পুজো কেন্দ্রিক, আমি যজ্ঞ কেন্দ্রিক, আমি ঈশ্বর কেন্দ্রিক করে দিচ্ছি, তখন কি হচ্ছে? তাদের কাছ থেকে লুটে নিলাম। লুটে নেওয়ার পর কি হলো? এবার কি হয়ে যাবে? 100 জনের মধ্যে 1 জন বা 2 জনের হয়তো ফল পাওয়া গেল, সেইটাকে কিন্তু তারা প্রচার করতে শুরু করবে। দেখবেন একটা জায়গায় যজ্ঞ হচ্ছে, যখন কোনো অ্যাস্ট্রোলজার দেখায়, তখন দেখা যায় লোকের ভিড়, সত্যি সত্যি ভিড়। তা না হলে তারা 10-12টা
20টা 30টা আশ্রম করছে কি করে? ফ্রিতে তো করছে না, প্রচুর ভিড়। কেননা যাদেরকে হরণ করবো তারা তো চলে এসছে। এবার তারপরে রেজাল্টটা যখন দেখায়, তখন দেখবেন 1 জন 2 জন, ম্যাক্সিমাম 3 জনের বেশি নয়। কেননা আমি যদি একটা রেল লাইনে পড়ে থাকা একটা পাথরকেও যদি কাউকে, যদি 100 জনকে দিয়ে দিই, একজন কিন্তু সেই পাথরটা থেকে রেজাল্ট পাবে। অ্যাকচুয়ালি কি পাথরটা থেকে রেজাল্ট পাচ্ছে না। এবার ওই একজনকে টেনে এনে তখন আমি বলবো, দেখো এই যেটা দিয়েছিলাম এটা কত কার্যকরী, বাদ বাকি 99 জনের কিন্তু কিছু হয়নি, পয়সা মেরে শেষ করে দিয়েছি। আপনি বুঝবেন কি করে? প্রথমেই আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন, তিনি যখন ক্ল্যারিফাই করবে, তিনি যখন বিশ্লেষণ করবেন, তিনি যখন অ্যানালাইসিস করবেন, তখনই আপনি বুঝতে পারবেন তার কতটা ক্ষমতা রয়েছে না রয়েছে। এবং সত্যি কথা, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকের দিনেও বলছি, আমি কোন রেমেডি দিলাম তুমি সফল হয়ে যাবে কদাপি সম্ভব নয়। আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত চৌধুরীতে আপনি দেখবেন, আমি আমার স্টুডেন্টদের যারা সফল হচ্ছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছে, সবার কাছে তো যাওয়া মানে সম্ভব নয়, কিন্তু যতজনের কাছেই যাওয়া হয়েছে সবাই হয়তো বলছি আমি নেগেটিভিটি থেকে বেরিয়ে আসছি, সফল হচ্ছে, এই হচ্ছে, কিন্তু তার পেছনে একটা সিস্টেম কাজ করছে এবং তার পেছনে একটা ভয়ঙ্কর কিন্তু লড়াই কাজ করছে। শুধুমাত্র সঠিক পথটা দেখিয়ে দেওয়াটা কিন্তু আমার কাজ। এবং যেহেতু এই যে গ্রহ রিপ্রেজেন্ট করে হরমোনকে, হরমোনের দ্বারাই আমরা পরিচালিত হই, এটা সবাই জানে। সুতরাং সেই হরমোনাল নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দেওয়াটা আমার কাজ। এবং প্রপার গাইডেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় আমাদের জীবনে, সেটা আমিও জানি, আমারও গুরু রয়েছেন রামশ্যাম যদুমধু, সবাই জানেন। তাহলে এই হচ্ছে ব্যাপার, আলটিমেট ব্যাপার, এটা জানা প্রয়োজন। তার জন্য আপনাদের কাছে প্রথমেই আমার অনুরোধ রইল, যদিও এটা স্পেসিফিক ভাবে আমি কিন্তু অনলাইন প্রেডিকশন করছি, তবুও যারা যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রইল, আজকের দিনে দাঁড়িয়ে আমি আবার বলছি, বলে কোনো লাভ হবে না আমি জানি, কেননা আপনারা সেই দিকেই এগোবেন, সেইভাবেই এগোবেন এবং সেইভাবেই চিন্তা করবেন জানি, তবুও নিজের মন রক্ষার্থে, স্যাটিসফ্যাকশনের জন্য এইটুকুই বলছি, আজকের দিনে দাঁড়িয়ে কখনো কোনো সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না, কখনো নয়। তারা কখনো আপনার ছকটা বিশ্লেষণই করবে না। প্রথমেই বলবো এই আপনার কর্মের তো এই আপনার কাছ থেকে আগে থেকেই হয়তো জেনে নিয়েছি, জেনে নিয়ে পরে আগে এই রেমেডি লাগবে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যাই হোক, আমার নিয়ম যেটা সেটা হচ্ছে, যারা যারা পলিটিশিয়ান এবং যারা যারা সেলিব্রিটি, তাদের কিন্তু আমি প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমেডি বলে মনে করছেন, আপনারা করতেই পারেন মনে, তাতে আমার কোনো যায় আসে না, আপনাদেরও কোনো যায় আসে না। কিন্তু হাতের মধ্যে যদি জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে রেমেডি বলে মনে করছেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না। বা আপনারা কখনো আপনাদের ভাই, দাদা, কাকা, বাবা, মা, তারপরে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, কাউকে নিয়ে আসবেন না। হাতে জেমস্টোন পরে আমার চেম্বারে অ্যালাউ নয়। আপনি হয়তো আমার কাছে প্রেডিকশন করাতে ঢুকলেনই না, কিন্তু আপনি যাকে নিয়ে এলেন তারও ব্যাড এফেক্ট চলে আসবে। আমি এটা প্রমাণিত সত্য করে দেখিয়েছি। আমি যে কথাগুলো বলি তার পেছনে যে যুক্তিটা কি সেটা আমি দেখিয়ে এসেছি। আর যারা যারা মনে করছেন যাই একটু জেনে আসি সামনেটা, যাই একটু ভবিষ্যৎটা জেনে আসি, আসবেনই না, আসবেনই না। আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা। আমার অনলাইন প্রেডিকশন ফিস, এই যে অনলাইন প্রেডিকশন ফিসটা করছি 5000 টাকা। তাহলে অহেতুক আপনি 3000-5000 টাকা খরচ করতে যাবেন কেন? আমি বারবার ধরে বলেছি, আজকের দিনে দাঁড়িয়ে, এটা আমার স্টুডেন্টরা বা আমার কাছের মানুষেরা বা যারা আমাকে চেনে সবাই জানে, আজকের দিনে দাঁড়িয়ে আমি, এটা আমার প্রফেশন, কিন্তু আমি কেবল অর্থ ইনকামের জন্য এই সাবজেক্টটা নিয়ে চর্চা করি না, প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন করি না। তাহলে আপনি যদি ভীষণ সিরিয়াস হন, মানে আপনি আমার কাছে এলেন, আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সমাজ সংস্কারক নই, আমি প্রেডিক্টর। সুতরাং আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনাই করব না, আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করব। আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনাই করব না, আমি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব। এবং নেগেটিভ সাইড নিয়ে আমি আলোচনা করার পর কি হচ্ছে আপনি শুধু শুনলেন এবং বাড়ি চলে গেলেন, কখনোই কিন্তু নয়। যখনই আপনি আপনার নেগেটিভিটিতে জানলেন, সেটাকে আমি ফাইন্ড আউট করে দিলাম, সেটাকে শর্ট আউট করার দায়িত্ব আপনার। রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই নেগেটিভিটিকে অফ করার দায়িত্ব আপনার। তাতে প্রয়োজন হলে, মানে বাই হুক বাই ক্রুক, যেভাবেই হোক, প্রয়োজন হলে ঘটি বাকি বিক্রি করে দিতে হবে।
কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতেই হবে। আর আরেকটা কথা হচ্ছে, যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন তারা আমি রেমিডি অ্যাপ্লাই করলাম, পয়সা খরচ করলাম বেকার বেকার, না, আমার কাছে পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে। সেটা কেবলমাত্র বাইরে থেকে আমি সারেন্ডার করলাম বলে নয়, একদম পুরোপুরি সারেন্ডার করে দিতে হবে। আমি যেটা বলবো সেইটা করতে হবে, তার পেছনে কেন কিসের জন্য না, সারেন্ডার করা মানে যেটা বোঝায় সেটা করতে হবে, তবেই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবেন। যেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, 101 টাকায় 51 টাকায় পর্যন্ত তারা ছক বিশ্লেষণ করে দিচ্ছে, আপনি তাদের কাছে যাবেন যদি কেবলমাত্র জানতে হয়। কিন্তু যারা ভীষণ সিরিয়াস, ভীষণ 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 সিরিয়াস, তারাই কেবল আমার কাছে আসবেন, তাছাড়া অন্য কেউ কিন্তু আমার কাছে আসবেন না। এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, জন্ম ছক কি, আগের যে অনলাইন প্রেডিকশনটা করেছি সেখানেও বলেছি। প্রত্যেকটা অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে এইগুলো বলে সময় নষ্ট আমি করতে চাই না, সুতরাং আমি একদম স্পেসিফিক ভাবে চলে যাই ছকের মধ্যে। এই জাতকটি আমাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, কেমন এরা কেমন কেয়ারলেস এবং এদের জীবনে কেন সফলতা আসে না, জাস্ট একটিবার দেখুন কিভাবে আমাকে পাঠিয়েছে তার ডিটেলস। এরকম ভাবে একটা মানুষ ডিটেলস পাঠাচ্ছে, তার ডিটেলস পাঠানোটা দেখেই বোঝা যায় সেই মানুষটা কি ধরনের। বা এই যে বললাম যে এই যে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার বাবাজি শাস্ত্রীজি মনে করে পাঠিয়েছে, বাংলা মতে পাঠিয়েছে। এবার এই বাংলা মত থেকে, বাংলা মতে কি লিখেছে, মঙ্গলবার লিখেছে। এবার অ্যানালাইসিস করে যদি দেখা যায় তাহলে কি আসছে, একদম পরিষ্কার সেখানে কিন্তু দেখা যাচ্ছে। আমি মানে ইন্ডিকেশনের মধ্যে দিয়েও দেখিয়ে দিচ্ছি কি দেখা যাচ্ছে। এখানে কিন্তু মঙ্গলবার হচ্ছে না, এইটা কিন্তু বাংলা মতে মঙ্গলবার হলেও ইংরাজি মতে সেটা বুধবার হয়ে যাচ্ছে। কেমন, যাই হোক, এর বেশি আর কিছু বলতে চাই না। যাই হোক, আমি জন্ম ছকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং মকর রাশি। এই যে ছকটা না, এখানে শনির অবস্থান, আর অক্টোবর মাসের যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক, শনির অবস্থানটা কিন্তু একদম এক ধরনের হয়ে রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি, আমি পরে আসছি। 1 নম্বর ঘরে সূর্য বসে রয়েছে কুম্ভের ঘরে। আচ্ছা, এইবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, মীনের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে 2 নম্বর ঘরে, মেষের ঘরে 3 নম্বর ঘরে কিন্তু কেতু এবং বৃহস্পতি বসে রয়েছে, বৃষের ঘরে কোনো গ্রহ নেই, তারপরে মিথুনের ঘরে কোনো গ্রহ নেই, কর্কটের ঘরে 6 নম্বর ঘরে শনি বসে রয়েছে, নেগেটিভ হয়ে গেল। 7 নম্বর ঘরে সিংহের ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে কিন্তু প্লুটো বসে রয়েছে, 9 নম্বর ঘরে তুলার ঘরে, শুক্রের ঘরে রাহু এবং ইউরেনাস বসে রয়েছে 9 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে নেপচুন বসে রয়েছে, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, আর 12 নম্বর ঘরে মকরের ঘরে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে গেল, বুধ এবং চন্দ্র বসে রয়েছে। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি তাহলে 1 নম্বর ঘরে কিন্তু রাহু বসে রয়েছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 6 নম্বর ঘরে প্লুটো এবং রবি, 7 নম্বর ঘরে মঙ্গল এবং কেতু, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, 10 নম্বর ঘরে শনি, 11 নম্বর ঘরে বুধ, 12 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। প্রথমে আমি একটুখানি বলে নিই, তোমার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর একদম ওয়ান লাইনার অ্যান্সার দিয়ে নি, তারপর আমি পুরো ছকটাকে বিশ্লেষণ করে তোমাকে দেখাবো, সবাইকে দেখাবো যে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাস্ট্রোলজি বলতে বা ক্যালকুলেশন বলতে ঠিক কি বোঝানো হয়, কেন বারবার ধরে বলা হয় একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তত সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারের চাইতে আজকের দিনে দাঁড়িয়ে। দেখো, তুমি বলেছো তোমার প্রচুর ঋণ রয়েছে, তুমি বলেছো তোমার প্রচুর ঋণ রয়েছে এবং ঋণটা বেড়েই যাচ্ছে, ঋণটা কিন্তু কমছে না। তার কারণ 6 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা ঋণের জায়গাটাকে বুঝি, তাহলে চন্দ্রের ঘর, সেই চন্দ্র কিন্তু 12 নম্বর ঘরে চলে গেছে। 12 নম্বর ঘর মানে কি? 12 নম্বর ঘর মানে হচ্ছে আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর, ব্যয়ের স্থানকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরে কিন্তু 6 নম্বর ঘরে রবিপতি গ্রহ চলে গেছে এবং 12 নম্বর 6 নম্বর ঘরের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে সমসপ্তমে হিট করছে,
তাহলে বীজ যোগ সৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি বীজ যোগ মানেটা কি? মানেটা হচ্ছে যে ক্রাইসিসটা আমার আসবে, সেই ক্রাইসিস থেকে আমি কখনো বেরিয়ে আসতে পারবো না, সেই ক্রাইসিস থেকে আস্তে আস্তে আমি আরো ডুবে যাব। আমি জানি না তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলে কিনা বা কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলে কিনা। যদি তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেয়ে থাকো এবং কোনো রেমিডি অ্যাপ্লাই করে থাকো, বা দেখা গেল কোনো যজ্ঞ করেছো বা কোনো স্টোন করেছো, তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে প্রথমে কিন্তু প্রায়শ্চিত্ত রেমিডি অ্যাপ্লাই করে তারপর কিন্তু আমার রেমিডি অ্যাপ্লাই করতে হবে। তার কারণটা এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই নেগেটিভিটি যেটাকে তুমি বহন করে আসছো, কেননা স্টোন পরা বা যজ্ঞ করার ফলে আরো নেগেটিভিটি কিন্তু বৃদ্ধি হতে শুরু করে, সেটা তো দেখা যাচ্ছে না, সেটা তো বোঝা যাচ্ছে না। তাহলে প্রথমে সেই জায়গাটাকে খণ্ডিত করে দিতে হয়, তারপর কিন্তু আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা করতে হয়। যেমন আমি একটা ভুল তবলা বাজানো শিখেছি, একটা সুন্দর গল্প ছিল, আমি এখন আর বলতে চাই না। আমি একটা তবলা বাজানো শিখেছি, তবলা বাজানো শিখে একজন শিক্ষকের কাছে গেছি, দুজন, একজন একদম কিচ্ছু তবলা ফবলা কোনোদিন বাজায়নি, আরেকজন তবলা বাজানো শিখেছিল 3-4 বছর। এবার যিনি তবলা বাজানো শিখেছিল তাকে বলছে তোমাকে কিন্তু মাসে আমি 5,000 টাকা করে নেব, আর যে তবলা বাজানো শেখেনি তাকে বলছে মাসে কিন্তু 1,000 টাকা করে নেবো। বলছে আমার 4,000 টাকা এত বেশি হয়ে গেল, তাহলে 1,000 টাকা আর 5,000 টাকা। কিন্তু তুমি যেটা শিখেছিলে সেটাকে নষ্ট করতেই আমার কিন্তু কালঘাম ছুটে যাবে, তার জন্যই 4,000 টাকা। খুব ইম্পর্টেন্ট, এটা একদম ইয়ারকিমার একটা স্টোরি বলে মনে হলো, এর পেছনে কিন্তু চিরন্তন একটা সত্য রয়েছে। আমার মধ্যে যে নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে সেটাকে প্রথমে অফ করে দিয়ে তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। যেমন তাহলে কি হয়ে যাচ্ছে, 12 নাম্বার এবং 6 নাম্বার ঘরের একত্রীকরণের মধ্যে কিন্তু মঙ্গল চলে আসছে। মঙ্গল কিন্তু মকরের ঘরে উচ্চস্থ মানা হলেও মাথায় রাখার প্রয়োজন আছে এটা কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে কি হয়ে যাচ্ছে, একজন অ্যান্টি সোশ্যাল বা একটা খারাপ মানুষের হাতে যদি আমি একটা রাইফেল দিয়ে দিই, আর একটা ভালো মানুষের হাতে যদি রাইফেল দিই, ভালো মানুষটা সমাজকে প্রোটেক্ট করার জন্য, সমাজের মানুষদের বাঁচাবার জন্য সেটাকে ব্যবহার করবে, আর খারাপ মানুষটা কিন্তু খারাপ অর্থে সেটাকে ব্যবহার করবে। দুজনের হাতেই কিন্তু পাওয়ারফুল অস্ত্র রয়েছে। তাহলে কিন্তু 12 নম্বর ঘরটা নেগেটিভ, সুতরাং মঙ্গল যেটা, সেই মঙ্গল পজিটিভ হয়ে রয়েছে কিন্তু নেগেটিভ অর্থে মঙ্গল উচ্চস্থ বা পাওয়ারফুল হয়ে রয়েছে। সেই মঙ্গল এবং শনির মধ্যেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, 6 নাম্বার এবং 12 নাম্বার ঘরের যে এই যে দৃষ্টি, সেখানে কিন্তু 5 নাম্বার সফলতার এবং 8 নাম্বার মানে মারক স্থানের মানে অধিপতি গ্রহ বুধও কিন্তু শনিকে নেগেটিভ ভাবে হিট করে গেল। শনি এবং বুধ কিন্তু নেগেটিভ একত্রীকরণ নয়, কিন্তু 8 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 6 এবং 12-র মধ্যে দুটো ঘর তো নেগেটিভ, বিশেষ করে 12 নাম্বার ঘরটাকে কিন্তু নেগেটিভ মানা হয় এবং 8 নাম্বার ঘরটাকেও মারক স্থান বলে মানা হয়। তাহলে এই দুটোর নেগেটিভ ইনফ্লুয়েন্স 6 নাম্বার ঘরে যখনই চলে গেল, তাহলে ঋণ কখনো কি সলভ হতে পারে? ঋণটা আমার আস্তে আস্তে মুকুব হয়ে যাচ্ছে বা ঋণটা পরিশোধ হয়ে যাচ্ছে, হবে না। ঋণে ঋণগ্রস্ত হয়ে যাবে যতক্ষণ না নেগেটিভিটিকে অফ করবে। এবং কেবলমাত্র নেগেটিভিটিকে অফ করা নয়, তারপরে প্ল্যানিং ওয়াইজ একদম পুরো সঠিক মতন আমি যেমন করে বলবো সেরকম করে তুমি যদি চলো, তবেই কিন্তু অফ হওয়া সম্ভব। তুমি বলেছো নিজের ব্যবসাটা তো চলছে না, তার কারণ 7 নাম্বার ঘরের রবি 1 নাম্বার ঘরে গ্রহণ সৃষ্টি করেছে। পরবর্তীকালে আমি আসছি, জীবনে কোনোদিন চলবে না। তুমি মা এবং স্ত্রীর নামে কিন্তু বিজনেস করছো, বলছো মায়ের নামে বিজনেসের জায়গাটাও পজিটিভ নয়, কেননা মা কিন্তু দেখা হয় চন্দ্র দ্বারা 12 নম্বর ঘরে, শনির ঘরে, এবং 6 এবং 12-র মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। স্ত্রীর নামে কিন্তু অত্যন্ত পজিটিভ হওয়ার কথা, কেননা সেকেন্ড হাউস কিন্তু তোমার উচ্চস্থ হয়ে রয়েছে। স্ত্রীর ক্ষেত্রে বিজনেস, স্ত্রীর নামে বিজনেসটা কিন্তু পজিটিভ হওয়ার কথা। তার কারণ কি? তার কারণ সেকেন্ড হাউসে কিন্তু শুক্র বসে রয়েছে, যেই শুক্র কিন্তু 9 নাম্বার ঘরে এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে 9 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে। তাহলে রাহু এবং বৃহস্পতির অবস্থান 3 নাম্বার এবং 9 নাম্বার ঘরকে কিন্তু ডিটোরিয়েট করে দিচ্ছে। এবং 4 নাম্বার ঘরকে যদি দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 4 নাম্বার এবং 10 নাম্বার ঘর শুক্র এবং মঙ্গলের ইনফ্লুয়েন্স নেগেটিভ ভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন না, তার কারণ হচ্ছে আমাদের শুক্র এবং মঙ্গল হচ্ছে 12 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে বসে যাচ্ছে এবং চন্দ্রকে হিট করছে। কেমন? এবং শুক্রকেও যদি লক্ষ্য করা যায় উচ্চস্থ হয়ে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 নাম্বার ঘরকে হিট করছে, অর্থাৎ 8 হাউসকে কিন্তু হিট করছে, মারক স্থানে চলে আসছে। তাই জন্যই কিন্তু স্ত্রীর নামেও যে বিজনেসটা তুমি করছো সেটা পজিটিভ হচ্ছে না। তোমাকে আমি বুঝাতে পারলাম? তোমাকে এইটুকুই শুধু আমি বলে রাখলাম। আর আরেকটা জিনিস তোমাকে আমি অবশ্যই বলবো, যে
এই যে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, শনি তো উচ্চস্থ, কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে কি হয়ে যাচ্ছে, 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শনি হয়ে যাচ্ছে, শনি এবং মঙ্গল, মঙ্গল এবং চন্দ্র 6 নাম্বার 12 নাম্বার ঘর, 4 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এবং 5 নাম্বার ঘর দ্বারা 4 নাম্বার ঘরকে মারাত্মকভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। সুতরাং এই তোমাদের কিন্তু বাস্তু দোষের জায়গাটাও তোমার ছকের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তুমি গৃহের মধ্যে কখনো কিন্তু দেখবে সুখে স্বাচ্ছন্দ্যে ভালো থাকতে পারবে না, আনন্দে থাকতে পারবে না, ক্রাইসিস 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 এবং ক্রাইসিস। তুমি সন্তানের জায়গা বলেছো, বুধও কিন্তু এই যে আমি তোমাকে বললাম 8 নাম্বার ঘর 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে 12 নাম্বার ঘরে বসে রয়েছে এবং মঙ্গলের সাথে চন্দ্রের সাথে বসে রয়েছে। সুতরাং সন্তানের জায়গাটাও পজিটিভ নয় এবং সন্তান আস্তে আস্তে দেখবে গুরুজনদেরকে অসম্মান করতে শুরু করবে, গুরুজনদের কথা শুনবে না, নিজের মতন স্বাধীন চেতা এবং মিসবিহেভ করতে শুরু করবে। যদিও আমি বারবার ধরে বলেছি প্রত্যেকটা মানুষের জীবন সমুদ্রের মতো, উপন্যাসের মতন আলাদা আলাদা। তোমার ছক দ্বারা তুমি একটি প্রশ্ন করেছো, সেই প্রশ্নের উত্তরটা কেবলমাত্র আমি দিয়ে দিলাম, কিন্তু কোনো মতেই আমি তোমার সন্তান নিয়ে আর বেশি কিছু বলবো না। সন্তানের আরো নেগেটিভ প্রভাব বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইমিডিয়েট প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা অবশ্যই কিন্তু প্রয়োজন। কেমন, এইবার চলে আসি একদম অ্যানালাইসিসের মধ্যে। প্রথমেই যদি সূর্যকে দেখা যায়, সূর্য কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এবার সূর্য মানে কি হচ্ছে, সূর্য মানে হচ্ছে ফ্লাকচুয়েশনের কারকতা, বারবার ধরে বলেছি সূর্য মানে ফ্লাকচুয়েশন। সূর্য কখনো স্টেবল থাকে না, বা আমি যদি জীবনে উন্নতি করছি উন্নতি করে যাচ্ছি হয় না। সবসময় কিন্তু সূর্য যেই ঘরটার অধিপতি গ্রহ এবং ফিজিক্যালি সূর্য যেই ঘরে বসে থাকে সেই ঘরটাকে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করায়। তাহলে সূর্য 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওও কিন্তু সে কিন্তু 1 নাম্বার ঘরে বসে আছে, শনির ঘরে বসে আছে এবং রাহুর দৃষ্টি কিন্তু তার উপর পরিপূর্ণভাবে পড়ছে। রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু এটা লক্ষ্য করা যায়। তাহলে কি হয়ে যাচ্ছে, 1 নাম্বার ঘর লগ্ন, লগ্ন মানে কি স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। আমি যার উপর বেড়ে উঠছি, আমার যে খাঁচাটা, সেটাই কিন্তু গ্রহণ দোষের আন্ডারে চলে যাচ্ছে। সুতরাং তুমি দেখবে, তুমি বিজনেসের কথা বলেছো, কেবল শুধু বিজনেস নয়, তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কখনো দেখবে তুমি স্টেবল নয়, সবসময় ফ্লাকচুয়েশন। কিছুদিন ভালো থাকছো, আবার অনেক দিন খারাপ থাকছো। সবসময় মনের মধ্যে কি করব কি না করবো বুঝে উঠতে পারছি না। স্ক্যাটারলি মুভ করবে তোমার মাইন্ড, তোমার ফিলিংস, তোমার ইমোশন এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখনো স্টেবল হবে না। একদিনের স্যাটিসফাই হচ্ছে, 4 দিনের স্যাটিসফ্যাকশন আসছে না। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 নাম্বার ঘরে গ্রহণ দোষ, মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স। আমি জানি না তুমি নেগেটিভিটিকে কোনোদিন অফ করেছিলে কিনা, অফ তো হয়নি সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, অত্যন্ত নেগেটিভ জায়গা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে রয়েছে বাবা। কেমন, চন্দ্রের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, চন্দ্র কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 12 নাম্বার ঘরে রয়েছে এবং চন্দ্রের দৃষ্টিতে শনি রয়েছে। 6 নাম্বার 12 নাম্বার ঘরের মধ্যে মঙ্গল এবং শনির অবস্থান সৃষ্টি হচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে চন্দ্র এবং বুধের অবস্থানে কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে তোমার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং গুপ্ত শত্রুতার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখবে শারীরিক প্রবলেম বৃদ্ধি পাবে 6 নাম্বার এবং 12 নাম্বার ঘর। এবং 6 নাম্বার ঘর দ্বারা যেহেতু প্রাত্যহিক জীবন ধারণ বলা হয়, শনি মানে কি, শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের জায়গা, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা। শনি মানে হচ্ছে কি, শনি মানে হচ্ছে বাস্তববোধের জায়গাটা, শনি মানে হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা, শনি মানে হচ্ছে সাপোর্টিভ জায়গাটা। তোমার কলিগস, তোমার সাবঅর্ডিনেট সবাই তোমাকে সাহায্য করবে, কিন্তু সেক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে, গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গুপ্ত শত্রুতার জায়গা, ঋণের জায়গা, রোগের জায়গা এবং প্রাত্যহিক জীবনে মনে হবে সূর্য উঠছে, আবার সকাল হলো, আবার এই যে সকাল হয়েছে, আবার আজকে আবার নতুন দিন শুরু হলো, এই মানসিকতাটাই তোমার কখনো আসবে না। যখন দিনের আলো ফুটবে মনে হবে আবার সকাল হলো, বরঞ্চ অন্ধকার হয়ে গেলে মনে হবে যে অন্ধকার, যে যা নিজের বাড়িতে। দেখবে এইগুলো কিন্তু মানসিক রোগের, বা আমি মানসিক আনহ্যাপি, স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ লিড করার কিন্তু এইগুলো এক একটা সূত্র, তুমি ভালো মতন লক্ষ্য করবে।
মঙ্গলকে যদি দেখা যায়, মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, প্রথমত জানতে হবে 3 নাম্বার ঘর মানে কি। 3 নাম্বার ঘর মানে হচ্ছে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা। 3 নাম্বার ঘর মানে আজকের দিনের সংযোগের জায়গাটা। আর 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গাটা। বারবার ধরে বলেছি, 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন সংযোগের ক্ষেত্র। এই যে ক্ষেত্র জংশন বলা হয় আমাদের 10 নাম্বার ঘরটাকে। তাহলে 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে নেগেটিভ হয়ে গেছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে এবং ব্যয়ের স্থানে চলে যাচ্ছে, গ্রোন আপ করছে না, স্টেবল হচ্ছে না। সফলতার জন্য সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটি গেইন করা হচ্ছে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন 10 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায়, ক্ষেত্রের জায়গাটা নেগেটিভ হয়ে যায়, ক্ষেত্র মানে জংশন। আমার জীবনের যে কোনো জায়গায় সফল হতে গেলে, যে কোনো ভাবে সফল হতে গেলে আমাকে 10 নাম্বার ঘরটা সঠিক থাকতেই হবে। এই 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নাম্বার ঘরে চলে যায়, তখন আজকের দিনে লিখে দেওয়া যায় কোনো ক্ষেত্রেই তুমি স্যাটিসফাই নয়। শুধু বিজনেসের ক্ষেত্র বলে নয়, কোনো ক্ষেত্রেই তুমি স্যাটিসফাই নয়। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায়। যেমন 3 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কেবল 12 নাম্বার ঘরে হিট করছে তা নয়, সে 12 নাম্বার ঘরে শনির ঘরে বসে আবার শনিকেই সমসপ্তমে হিট করছে। এবং মঙ্গলের দৃষ্টি যদি লক্ষ্য করা যায়, ফিজিক্যালি মঙ্গল কিন্তু 3 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে নেগেটিভ মঙ্গল 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। 6 নাম্বার ঘরকে হিট করছে। 6 নাম্বার ঘর মানে প্রাপ্তহিক জীবনের জায়গা। এবং 6 নাম্বার ঘরে নেগেটিভ মঙ্গল যখন হিট করে, শরীর স্বাস্থ্য ঋণ এবং শত্রুতার জায়গা মারাত্মক ইনক্রিজ করতে শুরু করে। এবং 6 নাম্বার ঘরে মঙ্গল যখন হিট করে, আমার ব্যক্তিগত জীবনে কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, বাস্তুদোষের শিকার। এবং 7 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। 7 নাম্বার ঘরকে হিট করলে কি হয়, আমি যে কাজ করছি, কাজের সূত্রে যাদের সাথে আমার পরিচয় হচ্ছে, কমিউনিকেশনের জায়গাটা সেটা সঠিক মতন থাকবে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমার বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হয়ে যেতে পারো, বা অহেতুক মানে দেখা যাবে ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে একটা বৃহৎ আকার ধারণ পরবর্তীকালে করতে পারে। কিন্তু আমি তোমার কর্মক্ষেত্রে মারাত্মক শত্রুতার জায়গাও লক্ষ্য করতে পারছি। আবার তোমার আত্মীয়, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গাতেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা। গুপ্ত শত্রু মানে কি, ভালো আছো, আপত্তি থাকার। এই যে চরিত্র কাজ করা, দুটো ফেস কাজ করা, একই মুখের মধ্যে ভালো আছো বাবা, আপত্তি থাকার মোট আপদ। এই যে দুটো অ্যাঙ্গেল চলে আসা, এই জায়গাটা ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। মঙ্গল ফিজিক্যালি, মঙ্গল যেখানে 12 নাম্বার ঘরে বসে 3 নাম্বার ঘরকে, 6 নাম্বার ঘরকে এবং 7 নাম্বার ঘরকেও কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। আমি যদি বুধের ঘরটা দেখি, তাহলে বুধ 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বোঝা যায়। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, বুধ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ব্যয়ের স্থানে চলে গেছে, সফলতার জায়গা। এবং 8 নাম্বার 12 নাম্বার ঘরের যে এই যে মারক স্থান, উজ্জীবিত হয়ে যাওয়া, প্রাণবন্ত হয়ে যাওয়া, পাওয়ারফুল হয়ে যাওয়া, পাওয়ারফুল হয়ে সে নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। এবং 8 নাম্বার ঘরটা কি, সাইলেন্ট কিলার। আমি একটা টেবিলের উপর বসে প্রতিদিন দেখা যায় লিখলাম, লেখালেখি করি, পড়াশোনা করি, হঠাৎ করে দেখলাম কাঠের টেবিলটাতে দুটো উই হয়েছে। উই 3-4টে চেম্বার করে তারপর একদিন ফাঁকা আছে, তখন পরিষ্কার করব। 3-4টে চেম্বার করে যখন পরিষ্কার করার সময় এলো, তখন দেখলাম সেই উইটা আর্ধেকটাই খেয়ে দিয়েছে। সাইলেন্ট কিলার। তাহলে এই মনে রাখা দরকার আছে, 8 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মারক স্থান কেবল নয়, সাইলেন্ট কিলার। তোমাকে বুঝতেই দেবে না কখন তোমাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। তাহলে 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে আছে কে, বুধ। বুধ মানে কি, যুক্তি, বুদ্ধি। বুধ মানে কি, বিজনেসের কারকতা। তাহলে আমি যখন ব্যবসা করছি, সেই বিজনেসের কারো কথা মারক স্থানে, সাইলেন্ট কিলার। তুমি আস্তে 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 ধ্বংসের মুখে চলে যাচ্ছ। তুমি একটা বাচ্চা ছেলে, আস্তে 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 একদম স্ম্যাশড হয়ে যাচ্ছ, তুমি কি বুঝতে পারছো না? এবং তোমার সফলতাটা আস্তে 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 হাতের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাই জন্যই তুমি আমাকে বলেছো, সম্পত্তি বিক্রি করেও কিন্তু তুমি ঋণ পরিশোধ করতে পারছো না। কেন পারছো না? কেন পারছো না? একজন মহান ব্যক্তি স্কুল থেকে ফেরার পথে তিনি একজন রাস্তায় বসে থাকা একজন জ্যোতিষীকে হাত দেখালেন।
জ্যোতিষীকে হাত দেখালেন, গল্পটা সবাই জানে, আমি তার নাম বলছি না। জ্যোতিষী বলল, এখান থেকে এইখানটা যদি মেলা থাকতো তাহলেই কিন্তু তুমি মহান যোদ্ধা হতে পারতে। সে তখন কি করলো, পাশ থেকে একটা ছুরি নিয়ে বা চাকু নিয়ে সেই জায়গাটাকে টেনে মিলিয়ে দিল, এবং সেইটাই গল্প হয়ে গেল। যেমন আমরা খরগোশ এবং কচ্ছপের গল্পটা জানি, তারপরেও কিন্তু একটা গল্প আছে যেমন জানি না, যেমন এই স্টোরিটা জানলাম তারপরেও গল্প আছে জানি না, কে কি করেছে জানি না। সেই মহান যোদ্ধার, সেই মহান মানুষটার আমি কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা অ্যানালাইসিস করে দেখেছিলাম যে তার কিন্তু অ্যাকচুয়ালি তিনি যে বীর, তিনি যে মহান মহান যোদ্ধা, কিন্তু তার কর্মের মধ্যে দিয়ে বীরত্ব দুর্বার্তা ত্রাইত্রতা প্রাপ্য প্রকৃতা নৈরত্ব নিমিতি নরত্তা নিরত্ব ওরাত্তা ইজ্জাতকৃতা আনন্দ নিঃসত্তা ব্যতীত ইয়াত্তা, শ্রীকৃষ্ণের কথা। কিন্তু তার মনের মধ্যে এই যে উদ্যম, তার মনের মধ্যে এই যে স্পিরিট, এইখান থেকে এইখানের জন্য আমি সফল হতে পারবো না, কেটে দিলাম। অ্যাকচুয়ালি কি হলো, যিনি এই অ্যানালাইসিসটা করেছিলেন তিনি আজকালকার দিনে শাস্ত্রীজি এবং মহারাজজিদের মতন, হ্যাঁ, এবং ওই যে টোটকাবাজদের মতন। অ্যাকচুয়ালি হাত দেখা দ্বারা কোনো কিছুই বোঝা যায় না। তিনি ভুল প্রেডিকশন করেছিলেন, তার কারণ তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ছুরি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়নি বা চাকু দিয়ে পরিবর্তন করা হয়নি। তাহলে তার ছকের মধ্যে অ্যানালাইসিস করেই দেখা গিয়েছিল তার মধ্যে কিন্তু তিনি বীর্যশালী মানুষ এবং তিনি কিন্তু দুনিয়া জয় করার তার ক্যাপাবিলিটি রয়েছে। এবার কর্ম ফ্যাক্টর হয়ে যায়, সেই কর্মটাও তিনি করেছিলেন। তাহলে ভুল অ্যাস্ট্রোলজারের কাছে চলে গিয়েছিল। অ্যাস্ট্রোলজার তো বলা ভুল, ওখানে ওই $1 $2 হোয়াটএভার, আমি সেইটা টাকার যেই নামই হোক, সেই টাকার মধ্যে দিয়ে তিনি যখন অ্যানালাইসিসটা করিয়েছিলেন, এই যে হাতের রেখা, এই হাতের রেখাটা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্টি হয়, সুতরাং সঠিক প্রেডিকশন হয়নি। তাই বেকার বেকার তিনি ছুরি দিয়ে হাতটা কেটেছিলেন। এই হাতটা কাটার মধ্যে দিয়ে একটাই শিক্ষণীয় ব্যাপার, যে তার মধ্যে ঊর্জাগত জায়গাটা কি ছিল, এইটুকুর জন্য আমি সফল হতে পারবো না। কিন্তু আলটিমেট যিনি প্রেডিকশন করেছিলেন এবং বাচ্চা ছেলেটার হাতটা কাটতে বাধ্য করেছিলেন, তিনি কিন্তু ভুল প্রেডিকশন করেছিলেন এবং হাত দেখে ভুলভাল কথা বলেছিলেন। তাই জন্যই কিন্তু তোমার এইটা হওয়ার আছে কিন্তু তুমি হতে পারবে না, অ্যাকচুয়ালি হওয়ার ছিল। তাই জন্য ভুলভাল অ্যাস্ট্রোলজারের কাছে গেলে পরে কি হবে, তারা ভুল পথ দেখিয়ে দেবে। তখন কি করবো, তখন আমরা ওই ছুরি চালানোর মতন যাদের মধ্যে ঊর্জা আছে, পাওয়ার আছে, মানসিক শক্তি আছে, তারা বেকার বেকার নিজেদেরকে আঘাত করবে, বেকার বেকার নিজেদেরকে কষ্ট দেবে, বেকার বেকার রক্তপাত হবে। সেই জায়গাটা রক্তপাত না হয়ে সৌকর্মুষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি প্রাণ পাপিস্তা প্রণ পিকৌনি স্বাদৌরিব্য সুচিত সৌভাগ্য সার্বা, আমাদের কর্মের মধ্যে দিয়ে, অনুপ্রেরণার মধ্যে দিয়ে এবং সঠিক পথ দেখাবার গুরুর মধ্যে দিয়ে আমাদের সফলতাটা পাওয়াটা অনেক যুক্তিগ্রাহ্য। কারণ আমি যখন পাওয়ারফুল, আমাকে যখন কেউ ভুলভাল কথা বলবে, তখন আমার ভুলটাকে ঠিক করার জন্য তখন আমি কেন নিজেকে হিট করব? তার মানে আমি যার কাছে গেলাম, যে আমার গুরু, সে আমাকে সঠিক পথ দেখাতে পারলো না, যাকে বিশ্বাস করলাম সে আমাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করলো, ভুলভাবে পরিচালিত করছে। কেমন মাথায় রাখার প্রয়োজন আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, বুথ মানে বিজনেসের কারো কথা। তাহলে তুমি বলছো তোমার নামে বিজনেস করলে ফ্লপ হয়ে যাচ্ছে। কেন তোমার নামে বিজনেস করলে ফ্লপ হয়ে যাচ্ছে? প্রথমত 7 নাম্বার ঘর দ্বারা আমরা বিজনেস ক্ষেত্রে বুঝি, সেই 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কি হয়ে যাচ্ছে, শনি এবং সূর্যের মধ্যে গ্রহণ দোষ লেগে যাচ্ছে, 1 নাম্বার ঘরেই লেগে যাচ্ছে। আবার বিজনেসের অধিপতি গ্রহ যদি বুধকে দেখা যায়, তাহলে সে সফলতার অধিপতি গ্রহ এবং মারক স্থানের অধিপতি গ্রহ, সে কিন্তু 12 নাম্বার ঘরে চলে গেছে। এবং বুধ চন্দ্র মানে কি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। বুধ এবং মঙ্গল কখনো পজিটিভ রেজাল্ট দেয় না। শনি এবং মঙ্গল, শনি এবং চন্দ্রের আন্ডারে বুধ চলে এলো, তাহলে বুধ পুরোপুরি কিন্তু কি হয়ে গেল, একদম পাওয়ারলেস এবং পুরোপুরি নেগেটিভ ভাবে কিন্তু সে ব্লক হয়ে গেল। সুতরাং তোমার বিজনেস হচ্ছে না, বা তুমি যে বিজনেসই করছো সেই বিজনেস হচ্ছে না, যার নামে বিজনেস করছো তার নামে বিজনেস হচ্ছে না। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কারোর নাম দিয়ে বিজনেস করলে কিন্তু বিজনেসটা তুমি করছো, এই অ্যানালাইসিসটা বোঝার ক্ষমতা তোমার নেই। তাহলে যখন কারোর নামটা দিচ্ছ মানেই তার নামে বিজনেস হয়ে যাচ্ছে তা নয়, সেখানে কর্মটা কে করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বললাম সৌকর্মুষা নিন্দতি সপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি, তাহলে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করে যাচ্ছ। বৃহস্পতির জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে 11 নম্বর এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে 11 নম্বর এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কোথায় বসে রয়েছে, 3 নম্বর ঘরে বসে রয়েছে। 3 নম্বর ঘরে বসে রয়েছে, মেষের ঘরে বসে রয়েছে, মঙ্গলের ঘরে বসে রয়েছে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানকে অত্যন্ত পজিটিভ মানা হতো, কিন্তু মঙ্গল 12 নম্বর ঘরে চলে গেছে। তার ফলে কি হয়ে গেল, বৃহস্পতিও নেগেটিভ হয়ে গেল। বৃহস্পতি মানে কি, আমার ভেতরের যে জ্ঞান,
আমার ভেতরের জ্ঞানটাকে আমি সফলতার জন্য পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল উচ্চস্থ হয়ে 12 নম্বর ঘরে থাকলে কি হচ্ছে, প্রচুর পরিশ্রম করছি, কঠোর পরিশ্রম করছি, কিন্তু ভুলভাবে পরিশ্রম করছি। কেবল পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত, এক্সট্রিমলি সরি টু সে, আমি কোন জীবিকাকে ছোট করছি না, কিন্তু তাও বলছি, তাহলে লুটে মজুর কুলিরা করোড়পতি হতো, আম্বানি হতো না, বা যারা করোড়পতি তারা হতো না। শুধু পরিশ্রম করলে কখনো হবে না, কেমন? এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি, বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে আছে, 10 নম্বর ঘরেরও অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে চলে গেছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, সেখানে কিন্তু কেতুও বসে রয়েছে। কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই, সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। মঙ্গল 12 নম্বর ঘরে চলে গেছে, 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে কেতু নেগেটিভ হয়ে গেল। কেতু যখন নেগেটিভ হয়ে গেল, কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে প্রথমত হচ্ছে, আমি আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার যে পরিশ্রম, তার দ্বারা আমি কখনো স্যাটিসফাই হতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু বৃহস্পতি বসে রয়েছে, আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞান দ্বারা, সেই জ্ঞানকে ইমপ্লিমেন্ট করে আমি সেই সফলতাটা পাবো না যার দ্বারা আমি নিজে স্যাটিসফাই হতে পারবো। যাক, কখনোই কিন্তু হওয়া যাবে না। বোঝাতে পারলাম? পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 7 নম্বর ঘরকেও কিন্তু আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, 9 নম্বর ঘরকেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, 11 নম্বর ঘরকেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তাহলে বৃহস্পতি কেন নেগেটিভ হয়ে যাচ্ছে সেটা বোঝাতে পারলাম। তাহলে বৃহস্পতি যখন 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে বিজনেসের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। বৃহস্পতি যখন 7 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, তখন খুব সাবধান। বৈবাহিক জীবনও আমি পরবর্তীকালে কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 9 নম্বর ঘরে যখন দৃষ্টি দিচ্ছে, তখন কি? তার মানে হচ্ছে, আমার পিতা, পালনকর্তা, আমার গুরু, টিচার, পথপ্রদর্শক, আমাকে পথ দেখাবার মানুষ সেরকম ভাবে নেই, এবং আমার লাক ফ্যাক্টরও কাজ করছে না। 9 নম্বর ঘর দ্বারা সংযোগের জায়গাটাও বোঝা যায়, কাজ করছে না। এবং 11th হাউস দ্বারা কি হয়? কর্মফলের জায়গাটা বোঝা যায়। 11th হাউস দ্বারা কি হয়? আমি একটুখানি সফল হলাম 10%, 15%, 20%, সেখান থেকে আমি 50%, 60%, 80%, এই যে সফলতাটাকে ইনক্রিজ করা 11th হাউস দ্বারা বোঝা যায়। তাহলে বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য 7 নম্বর ঘরও নেগেটিভ হয়ে গেল, 9 নম্বর ঘরও নেগেটিভ হয়ে গেল, 11th হাউসও কিন্তু নেগেটিভ হয়ে গেল। এবার যদি শুক্রের জায়গাটা চলে আসা যায়, তাহলে শুক্র 4 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আমি প্রথমেই যেটা বললাম, সে কিন্তু 2 নম্বর ঘরে রয়েছে, কিন্তু তার দৃষ্টিটা 8 নম্বর ঘরে রয়েছে। দৃষ্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমার জীবনে কিন্তু বিপুল অর্থ ইনকামের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, খারাপ জায়গা কিন্তু নয়। বা তোমার ক্ষেত্রে কিন্তু তোমার স্ত্রীর সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, বা তোমার স্ত্রীর নামে যে বিজনেস করছো, ফ্লারিশ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি তো বলবো, সব নেগেটিভিটিকে অফ করার পরেও তুমি এবং তোমার স্ত্রীর যৌথ নামে বিজনেস করো, স্ত্রীকে অফ করে দিও না, কেননা স্ত্রীর জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেন সেখান থেকে সুফল তুমি পাচ্ছ না? তার কারণ শুক্রের দৃষ্টিটা মারক স্থানে চলে এসছে, এবং সেই মারক স্থান সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেসের জায়গায় চলে এসছে। একদম নেগেটিভ হয়ে যাবার আগে অবশ্যই সেটাকে ব্লক করে সেই জায়গাটাকে পরিপুষ্ট করলে এই স্ত্রীর দ্বারা এবং এই স্ত্রীর নামের দ্বারা বা যৌথভাবে কিন্তু তোমরা সোনার ফসল ফলাতে পারবে। এটা আজকের দিনে লিখে দেওয়া যায়। কিন্তু 8 নম্বর ঘরের নেগেটিভিটিকে কখনো কিন্তু ছেড়ে রাখতে নেই, কেননা সাইলেন্ট কিলার তো কখন আস্তে 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 পুরোটা খেয়ে দিল তুমি নিজেও কিন্তু বুঝতে পারবে না। শনির জায়গাটা যদি লক্ষ্য করা যায়, একদম অক্টোবরের মাসের মতন, এই মাসের আমি যে অ্যানালাইসিস করেছি সেই মাসের মতন 12 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে 12 নম্বর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হলে কি হয়? যখন শনি পজিটিভ হয়ে যাচ্ছে, 1 নম্বর ঘরে শনি পজিটিভ হয়ে যাচ্ছে, তখন শনি পজিটিভ রেজাল্ট দিতে শুরু করলেও, শনি তো সুদূর প্রসারী ফল দেয়, কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি হওয়ার জন্য আমার পজিটিভিটি ক্ষণস্থায়ী হয়ে যাবে। একটা মানুষের তো সবকিছু নেগেটিভ হতে পারে না, তোমারও সবকিছু নেগেটিভ নয়, পজিটিভিটি রয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে। তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই কারণের জন্যই। এবং 12 নম্বর ঘর, 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ 6 নম্বর ঘরে বসে রয়েছে। 6 নম্বর ঘর মানে আমি বারবার ধরে বললাম, প্রাত্যহিক জীবন ধারণ, গুরু পাওয়া, তারপরে হচ্ছে আমার ঋণ, তারপরে আমার রোগ, হ্যাঁ, এই সমস্ত কিছু, আমার শত্রুতা, সমস্ত কিছু। এবং শনি কিন্তু 8 নম্বর ঘরকেও দৃষ্টি দিচ্ছে। 8 নম্বর ঘরে মারক স্থান, তাহলে শুক্র এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। সেখানে কিন্তু আবার বুধেরও ঘর, সেটা
তাহলে এই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। শনি কিন্তু আবার 12 নম্বর ঘরকেও হিট করছে, 3, 7, 10, আবার 3 নম্বর ঘরকেও কিন্তু শনি হিট করছে। তাহলে কি হয়ে যাচ্ছে, মানসিকতা মনোভাবের 3 নম্বর ঘরে শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল মানা হয়, অত্যন্ত ঊর্জার দিক দিয়ে, বীর্যতার দিক দিয়ে বা কঠোর কঠিন পরিশ্রমের দিক দিয়ে। কিন্তু তুমি দেখবে সেটা কি করবে, ফ্লারিশ করবে, সেটা কখনো স্টেবল হবে না। কেন হবে না, তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, কেবল 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি নয়। সেই কারণের জন্যই রাহু কিন্তু 1 নম্বর ঘরকে হিট করছে। রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণের জায়গা, মানুষকে বিশ্বাস করার জায়গা, ভরসা করার জায়গা বা অন্যের দ্বারা চালিত পরিচালিত হবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার মানসিকতা মনোভাবের জায়গা 3 নম্বর ঘরেও কিন্তু রাহু হিট করছে। তাহলে মানসিকতা মনোভাবের ক্ষেত্রেও কিন্তু ইলিউশন রয়েছে। আবার 5 নম্বর ঘরে কিন্তু রাহুর অবস্থান। রাহু কেবলমাত্র ইলিউশন, আবেগ, ইমোশনকেই রিপ্রেজেন্ট করে না, রাহু কিন্তু অনেকটি রিপ্রেজেন্ট করে। আমার 10টা গাড়ি, আমার 10টা বাড়ি, তার মানে কিন্তু আমার রাহু উচ্চস্থ। আমার 10টা গার্লফ্রেন্ড, তার মানে আমার কিন্তু রাহু উচ্চস্থ। অনেক বোঝাতে, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ অনেক বোঝাতে বলছি। অনেক নেগেটিভ ভাবে হলে নেগেটিভ ভাবে রাহু উচ্চস্থ, পজিটিভ ভাবে হলে পজিটিভ ভাবে রাহু উচ্চস্থ। যেমন এই জায়গাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন। তাহলে 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর ঘরকেও কিন্তু রাহু হিট করছে। আবার কেতুকে যদি লক্ষ্য করা যায়, কেতু কিন্তু 7 নম্বর ঘর। কেতু মানে কি, আমি বারবার ধরে বলেছি, রাহু মানে চাই চাই, কেতু মানে পেয়ে গেছি, দরকার নেই। তাহলে 7 নম্বর ঘরে কেতুর রিফ্লেকশন কি হচ্ছে, এই যে আমার উন্নতির ক্ষেত্রে, এই যে আমার আরো চাওয়ার ক্ষেত্রে, আরো পাওয়ার ক্ষেত্রে, সফলতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং কেতু নেগেটিভ হয়ে বসে থাকার জন্য কি হচ্ছে, 7 নম্বর ঘর মানে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 9 নম্বর ঘর, 9 নম্বর ঘর মানে কি, আমার প্রপার মানে গাইডেন্সের অভাব হয়ে যাচ্ছে, গুরু, টিচার, পথপ্রদর্শকের অভাব হয়ে যাচ্ছে, এবং আমার লাক ফ্যাক্টরের জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি। এবং 11th হাউসকেও কিন্তু কেতু হিট করছে। তার মানে কর্মফলের জায়গা এবং আমার যে সফলতাকে ইনক্রিজ করার জায়গা মাথায় রাখার প্রয়োজন। আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার বন্ধু ভাগ্য কিন্তু একদম পজিটিভ নয়, তোমার আত্মীয় ভাগ্য কিন্তু একদম পজিটিভ নয়। কর্মক্ষেত্রে তোমার প্রবল গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাদ বাকিটা তোমার উপর ছেড়ে দিলাম। রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে কি করতে হবে, আমার কাছে সারেন্ডার করতে হবে, মুখে তো বললাম, বারবার ধরে বললাম। রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে তুমি অবশ্যই যোগাযোগ করো, আমি অবশ্যই রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের সমস্ত নিয়ম তোমাকে বলে দেবো। কিন্তু অবশ্যই মাথায় রেখো যে আমি রেমেডিটা নিলাম, রাত্রিবেলায় অ্যাপ্লাই করলাম, সকালবেলায় উঠে দেখলাম সবকিছু আমার গ্রুপে চলে এসছে, হ্যাঁ, তা কিন্তু কখনোই নয়। আমি আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এবং আবার শ্রীকৃষ্ণের সেই কথাটাই বলছি, গুরুত্ব দুর্বাত্তাস্তি অস্তি মিত্রায় ত্রুক্তা প্রাপ্ত প্রকৃত্তা নৈরত্ব নৈতি নত্তা নৈরত্তে ওরাত্তায় জাইয়ে তৎকর্তা আনন্দ ঋষত্তাবাতির হইয়াত্তা। এই কথাটাকে মাথায় রাখবে। মিরাকল ম্যাজিক একটা সাবজেক্ট কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, কিন্তু যারা ভীষণ পাওয়ারফুল এবং যারা যুক্তি বুদ্ধিকে বিশ্বাস করে, তারা এই পাওয়ারফুল সাবজেক্টটার হেল্প কিন্তু অবশ্যই নিয়েছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। মানে কয়েক লক্ষ, কয়েক কোটি এক্সাম্পল আমি এই মুহূর্তে বলতে পারি। আমি আশা করি তুমিও তাদের মধ্যে একজন। এবং তোমার অর্থনৈতিক 2nd হাউস শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, এবং শুক্র কিন্তু 4 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, কেবলমাত্র সেখানে রাহু বসে আছে। নেগেটিভিটি অফ করলে আমি বিশ্বাস করি এবং 100% শিওর তোমার যে প্রতিবন্ধকতা, সেখান থেকে তুমি ডেফিনিট ভাবে বেরিয়ে আসতে পারবে। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে
তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।